বিদেশ থেকে যদি একটা হাত আনা হয়, শুধু এটা কস্টই পড়ে ৬-৭ লাখ টাকার মতো। আপনাদেরটার কস্ট কেমন পড়ে? যে মানুষের ১০,০০০ টাকার অ্যাবিলিটি নাই, তাকে যদি আমি ৩০,০০০ টাকাও বলি, তার জন্য কিন্তু অনেক টাকা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আমি ত্রিনাথ আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমরা আজকে যেখানে বসে আছি তা হচ্ছে বাংলাদেশের একমাত্র রোবোটিক হাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রোবোটিক্স গবেষণাগার রোবোলাইফ টেকনোলজিস। আর একটু সহজ করে যদি বলি, বাংলাদেশের প্রথম বায়োনিক হাতের তরুণ উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু। চলুন কথা বলি তার সাথে। লাবলু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি আপনাকে দেখে, কারণ বাংলাদেশে আমি একটু আগে বলছিলাম যে এই যে বায়োনিক হাত তৈরি করার পেছনে আপনার যে অবদান সেটা অনস্বীকার্য। এবং আমি আসার আগে কিন্তু ভাবছিলাম যে জয় বড়ুয়া লাবলু হয়তো একটু মিডল এজড একটা পার্সন হবে, যে অনেক ম্যাচিউর। আমি আপনাকে ইম্যাচিউর বলছি না, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট লাইক এতটুকু একটা বয়সের একটা মানুষ যে কিনা এমন একটা বিজনেস করছেন, যেটাকে বিজনেস বলবো না, এটা অনেক বেশি মানবিক একটা কাজ। বাকিটা একটু আপনার কাছ থেকে শুনি। আচ্ছা, আমাদের এখানে মেইনলি আমরা যেটা নিয়ে কাজ করছি ওইটা আমরা টোটালি কোন একটা বিজনেস সেক্টর আপাতত দেখতেছি না আর কি। আমাদের এটা টোটালি একটা পড়তেছে মানবিক একটা সেবার দিক দিয়ে পড়তেছে। কারণ আমরা এখানে যে একটা মানুষকে হাত দেওয়ার পরে যে কস্টিংটা আসলে আমরা নিই, ওটা আসলে আমাদের তেমন কোনো হ্যাঁ একদম গ্রো আপ করার ক্ষেত্রে কোনো আসলে কাজেও দেয় না। বাট আমাদের কিছু ফান্ডিং বাইরে থেকে আসে এবং কিছু গভর্নমেন্ট হেল্পও আছে, যে কারণে মনে করেন আমরা এটা চালিয়ে যেতে পারতেছি। আর এছাড়াও আমাদের এই হাত ছাড়াও এক্সট্রা কিছু এক্সটার্নাল বিজনেস আছে, ওগুলো দিয়ে আসলে আমরা মেইনলি চলি। তো আমি এক কথায় বলতে গেলে রোবোটিক হাতটা আমাদের একটা মানবিক সেবার মধ্যে পড়ে, যেটা মানুষ একটা তার প্রাথমিক যেই দৈনন্দিন চাহিদার যে আসলে অর্থনৈতিক যেই সংকট আমাদের দেশের মানুষের, সেই প্রাথমিক চাহিদাকে আসলে আমরা মাথায় রেখে আসলে হ্যান্ডগুলা তৈরি করা। তো এইভাবে আসলে একটা প্রাথমিক একটা খরচের মাধ্যমে আসলে ওনারা রোবোটিক হাতগুলা পেয়ে থাকেন। অ্যাকচুয়ালি এটা যদি আমরা দেশের বাইরে থেকে উৎপাদন করি, ইম্পোর্ট করি, সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা কস্ট। আর এই হাতটা যখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, যে মানুষগুলো বিভিন্ন দুর্ঘটনায় কিংবা কোনো ক্রনিক রোগে ভুগে হাতগুলো হাত হারাচ্ছেন, সে মানুষগুলো কিন্তু সাশ্রয়ী মূল্যে এই বায়োনিক হাতটা পাচ্ছেন, তাই না? কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, if you don't mind, can I ask you one question? How old are you? I am right now 24 years old. আমি দেখেছি আপনি 16 বছর বয়সে এটার সাথে যুক্ত হয়েছেন। Is it right? হ্যাঁ, একদম। আমাদের হলো কি যাত্রাই শুরু হয়েছিল আমাদের একদম, যদি আরো ক্লিয়ারলি বলতে যাই, 16 বছরে আমি ধরতে গেলে রোবোটিক্স এর সাথে বেসিক পরিচয়টা হয়ে আর কি, মানে বেসিক পরিচয়টা রোবোটিক্স এর সাথে হয় 16 বছর বয়সে। মানে যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট গুলো, যে ইকুইপমেন্ট গুলোর সাথে আমি নিজে পরিচিত হই। বাইরে দেখা গেল কি আমি যখনই 3-4 ইয়ার্স যখন ছিলাম, তখন আমার বাবা যেহেতু মেকানিক্যাল সেক্টরে কাজ করত, মানে কোনো টিভি রেডিও গুলো আমি পরে দেখেছি, আপনি তার পাশে থাকতেন। হ্যাঁ, তো এখন মনে করেন উনি ওই যে যদিও কিছু মানুষের জানা গল্পটা, উনি টিভি রেডিও গুলো ঠিক করতো, দেন আমি ওনাকে দেখে ইন্টারেস্ট জাগতো আসলে ইকুইপমেন্ট গুলা কি, তো ওগুলা দেখার একটা আগ্রহ জন্মালো। তো তখন থেকে মনে করেন আমিও যা পাইতাম যান্ত্রিক জীবনে, ওগুলো নিয়ে আমিও ঘাটাঘাটি করতাম। তো এইভাবে আসলে যাত্রাটা ওখান থেকে শুরু হয়। দেন আফটার 15 ইয়ার্স ওল্ড, আমি 16 বছরে যখন আসলাম, দেখলাম যে না, এখন রোবোটিক্স এর সেক্টরে একটু উন্নতভাবে কাজ করা যায়। মানে ধরেন একটা জিনিস ঢাকায় পাওয়া যায়, চট্টগ্রামে পাওয়া যায় না, আমি থাকি চট্টগ্রামে। তখন দেখা গেল আমি ঢাকা থেকে ফার্স্টলি আসলে রোবোটিক্স এর যে প্রোডাক্ট গুলো, ওগুলা এখান থেকে আসলে ওইখানে নিয়ে গিয়ে দেন। So what was your first invention? প্রথম কি আবিষ্কার করেছিলেন আপনি? আমার প্রথম একটা ইনোভেশন ছিল, যেটা হলো একটা ছোট রোবট ছিল। যে রোবটটার গল্প নিয়ে আসলে রবি একটা টিভি বিজ্ঞাপন তৈরি করেছিল। ওই ছোট রোবট থেকে তারপরে আস্তে আস্তে কিভাবে এই বায়োনিক হাতের দিকে আপনি ঝুঁকলেন? আচ্ছা, যেহেতু আমিও ছোটবেলা থেকে রোবোটিক্স গুলা নিয়ে ঘাটাঘাটি করতেছি, দেন একটা সময় আসলো ভালো কিছু রোবোটিক্স পার্ট নিয়ে গবেষণা করার সুযোগ পেলাম। তো একটা সময় আমার বড় ভাই একটা ফার্মেসির দোকান চালাতো আর কি। তো এটা ছিল একদম রোড সাইডের একটা দোকান। তো ওই যেহেতু ওই দোকানটা চালাতো, ফার্মেসিটা চালাতো, প্রায় সময় আমি যদি সুযোগ পেতাম পড়াশোনার পাশাপাশি, তাহলে ওইখানে ওই দোকানে গিয়ে বসে থাকতাম। তো একদিন যখন আমি ওর দোকানে আসলে যাই, ফার্মেসিতে যাওয়ার পরে দেখি যে একজন হাতহীন ব্যক্তি আসলো, মানে এতটুকু হাত নাই, উনি একটা গামছা দিয়ে আসলে ওই দোকানটায় আসলো, সম্ভবত কোনো একটা ওষুধ নিতে আসছিল।
তো ও হাতটা মানে ডেকে রাখছিল, একটু আনইজি ফিল করতেছিল, মানে বারবার গামছা থেকে বারবার তুলতেছিল আর কি। তো লজ্জা পাচ্ছিল। হ্যাঁ, তো উনি চলে যাওয়ার পরে আমি ভাইয়া থেকে আসলে জিজ্ঞেস করি যে ভাইয়া আসলে ওনার হাতের কি সমস্যা, মানে ওনার কি হাত নাই নাকি আছে নাকি অন্য কোনো সমস্যা। তখন বলে কি যে একটা ইলেকট্রিক শর্ট ওর হাতটা আসলে কেটে ফেলতে হয়েছে পুরোটাই, যে কারণে আসলে গামছাটা ইউজ করে সে মানে এভাবে হাঁটাচলা করে। তো তখনই মনে হলো যে না, যেহেতু আমরা রোবোটিক্স নিয়ে কাজ করতেছি, চাইলে আমরা রোবোটিক হাত নিয়েও কাজ করতে পারি। তো তখন তাকে দেখে আসলে প্রাথমিকভাবে রোবোটিক হাত তৈরির চিন্তা ভাবনাটা আসে। আস্তে আস্তে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। একটা সময় কিছু ডাক্তারদের পরামর্শ নিই, কিছু নার্ভ কিভাবে কাজ করে, মাসেল কিভাবে কাজ করে, এই সকল বিষয়গুলো নিয়ে ইন্টারনেট বা ইউটিউব থেকে আইডিয়া নিতে থাকি। তো আস্তে আস্তে আইডিয়া নেওয়ার পরে একটা সময় গিয়ে একটা ট্রায়াল ভার্সন তৈরি করি রোবোটিক হাতের। তো ওই ট্রায়াল ভার্সন তৈরি করে আমরা সর্বপ্রথম একটা হাতহীন ব্যক্তির উপর ওই ট্রায়ালটা দিই। কতদিন সময় লেগেছিল বানাতে? আমার এটা প্রায় ধরেন বছরখানেক মতো সময় লেগেছিল। যে মনে করেন ফার্স্ট ট্রায়ালের ইয়ে কি আউটকাম কেমন ছিল? ফার্স্ট ট্রায়ালের আউটকাম ছিল একদম টোটালি পজিটিভ, মানে আমরা শিওর ছিলাম না যে এটা আদৌ কাজ করবে কিনা। তো ওনার তো ফুল হাত ছিল না, বাট আমরা ট্রায়াল দিয়েছিলাম একজন লেভেল 2 হাত যে ব্যক্তির নাই ওই ব্যক্তিকে দিয়ে আমরা ট্রায়ালটা দিয়েছিলাম। তো এখন মনে করেন মানে ফোর আর্মের অর্ধেক পর্যন্ত যান, মানে যেটাকে আমরা লেভেল 2 বলে, লেভেল 2 বলেন আপনারা, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। আচ্ছা, তো আমাদের লেভেল 2 হাত দিয়ে আমরা প্রথম ট্রায়ালটা দিয়েছিলাম। তো আমরা শিওর ছিলাম না যে আসলে কাজ করবে কিনা। তো পরবর্তীতে দেখলাম যে ওনাকে ট্রায়াল দিলাম, বেশ কিছু এরর পাইছিলাম। ওই এরর গুলো সমাধান করে করে মোটামুটি আমরা ওনার থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছিলাম, যেটা ওনার হাতে কাজ করতেছিল। আচ্ছা, মানে এই যে মানুষগুলো হাত পায়, মানে হাতহীন মানুষগুলো, মানে একটা হাত ছাড়া আপনি একটা দিন যদি চিন্তা করেন কেমন লাগবে? ভয়াবহ, তাই না? আসলে মানে মানুষের আসলে আমাদের সৃষ্টিকর্তা যেটা দিয়েছে এটা তো আমাদের জন্য অনেক কিছু। তো যেমন ধরেন আমাদের একটা চোখ না থাকলে যেমন আমরা অনেকটা জিনিস অন্ধকার দেখবো, দুইটা না থাকলে একটা হাত ছাড়াও মানুষের দৈনন্দিন কাজের অনেক কিছুর ব্যাঘাত ঘটবে। ডেফিনেটলি এই মানুষটা যখন এত সাশ্রয়ী মূল্যে এই হাত পাবে, তার মনের আনন্দটুকু মানে আপনার কেমন ফিল হয়? মানে এটা খুব অবান্তর একটা প্রশ্ন হলো, কারণ আপনি মানুষটা অনেক ছোট, মানে এতটুকু বয়সে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করা, যে অন্যের আনন্দের উৎস হওয়া, তাই না? এখন আমরা দেখা গেছে অনেক সময় মানুষদেরকে হাত দিচ্ছি, আমরা প্রথম যখন হাত দিলাম আমরা নিজেরা খুশি হলাম। তো প্রথম ব্যক্তি যিনি ছিল উনি অনেক খুশি হয়ে গিয়েছিল, প্রথম ব্যক্তি যার সাথে আমরা হাত দিয়েছিলাম। তো ওনার আনন্দ ছিল, আমাদের আনন্দ ছিল, প্রথম হাতে দুইজনের আনন্দ ছিল। তো যখনই পরবর্তীতে আমরা দিচ্ছি, তারপরে এর পরবর্তীতে অনেক ক্লায়েন্টকে হাত দেওয়ার সময় দেখা গেল ওনারা হাত নেই নিয়ে, মানে যখন ইউজ করতেছে তখনই আসলে ওনারা অনেক অশ্রুসিক্ত হয়ে যায়। আমরা অনেকে দেখেছি, অনেক মানুষ আছে যারা হলো গিয়ে এগুলা পেয়ে একদম টোটালি মানে অন্য জীবনে চলে যায়, বলে না যে হাত নতুন একটা জীবন পায়। এটা অবশ্যই। আর জয় কি রোবোটিক্সে পড়াশোনা করেছেন? না, আসলে বাংলাদেশে তো স্পেসিফিক ওরকম রোবোটিক্স নিয়ে পড়াশোনা করার কোনো সাবজেক্ট নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটা আছে রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এটাতে তো মনে করেন পড়ার জন্য নির্দিষ্ট কিছু মানে সিরিয়াল মেইনটেইন করে তারপরে আসলে কি করা লাগে। তো ওইরকম তো কোনো অপরচুনিটি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইনে ছিল না। একদম ঠিক কতজন? আপনি বারবার আমরা বলছেন, আপনারা ঠিক কতজন? আচ্ছা, আমরা এখানে বেসিক্যালি আমি নিজেকে একাই বলতে পারতাম, বাট এখানে দেখা গেল আমি আর আমার ভাই একাই ছিলেন। হ্যাঁ, না আমি এবং আমার ভাই কিন্তু আমরা শুরুতে, এইজন্য আসলে বারবার আমার মুখে আমরাটাই চলে আসে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম বাবলু বড়ুয়া, আমার নাম লাবলু বড়ুয়া, জয় বড়ুয়া লাবলু। তো এখানে দেখা গেল কি আমরা যখনই কোনো একটা কাজ করি তো দেখা গেল ওই আমাকে সাপোর্ট দিত। কোন একটা যদি অ্যামাউন্ট লাগতো কোনো একটা ছোটখাটো জায়গায়, তাহলে ওই আমাকে সেই অ্যামাউন্ট সাপোর্ট দিত। যে কারণে মনে করেন শুরুটা আমি একা করেছি ঠিক আছে, কিন্তু যাত্রার পথে কিন্তু আমার ভাই আমার অনেকের সাহায্য এখন অবশ্যই লাগবে। আমি একটু হাতগুলো দেখতে চাই, একটু কোনো ভাবে কি দেখানো যায়? আমাদের এই যে আমাদের কিন্তু অনেক ভেরিয়েন্টের হাত আছে। তো এখানে মনে করেন এইটা যদি আমি শুরুতে দেখাই, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? লেভেল 5 না লেভেল, এটা হলো লেভেল 2, এটা হলো লেভেল 2। আর এটাও কিন্তু লেভেল 2। এটা হলো যে ব্রেন কন্ট্রোল রোবোটিক হাত। ফর এক্সাম্পল, যে ব্যক্তির হাত এতটুকু থাকবে না, উনি জাস্ট এখানে হাতটা এন্ট্রি করবে। এন্ট্রি করলে আমাদের এখানে কিছু ইলেকট্রোপ্যাড সেন্সর আছে যেগুলো আমাদের মাসেলের যে আউট সিগন্যাল আছে ওটাকে রিড করে, ওটাকে রিড করে আসলে মাসেল সিগন্যালস এন্ড নার্ভের সিগন্যালস, এই বোথ সিগন্যালস যেটাকে বলে ইএমজি সিগন্যাল, ইএমজি ইলেকট্রোমাইগ্রাফি। তো ইলেকট্রোমাইগ্রাফির মাধ্যমে হাতটা আসলে এরকম ক্লোজ হয়। যদি আমি এখন ম্যানুয়ালি ক্লোজ হলো, হ্যাঁ এটা আমি ম্যানুয়ালি করলাম আর কি মাত্রই। আচ্ছা, তো এটা আসলে মানুষ নার্ভ কন্ট্রোলিং এর মাধ্যমে আসলে কন্ট্রোল করতে পারে। মানে সে যখন আমি হাতে নিলাম, সে যখন পড়বে, মানে তিনি তখন কি নিজে নিজেই
পারবে? হ্যাঁ মানে আমাদের তার এখানে মাসেল রেট ইঞ্জিনটা করবে, যদি ঠিক হ্যাঁ থাকে সে নিজে নিজে এরকম হাত মুঠো করতে পারবে, আবার খুলতে পারবে, তারপর কোনো কিছু নিতে পারবে, হ্যাঁ একদম obviously জেনুইন আমাদের হাতের এগুলা মতো। টেস্টেড, মানে এগুলা দিয়ে মানুষ খাওয়া দাওয়া করতেছে বা কোন একটা পানির বোতলে দিয়ে পানি খাচ্ছে, কোক খাচ্ছে, এরকম অহরহ আমাদের আসলে ভিডিও গুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ফিডব্যাক হিসেবে আসলে দিয়ে থাকি আর কি। আচ্ছা, তো এটা হলো একটা লেগ কন্ট্রোল হ্যান্ড। তো দেখা গেল যাদের এমডি সিগন্যাল পাওয়া যায় না তাদের জন্য আমরা এই লেগ কন্ট্রোল হাতটা আসলে ব্যবহার করি বা হাতে তাহলে এটা ওরা ব্যবহার করে আচ্ছা কিভাবে? এটা হলো কি আমরা সর্বপ্রথম চালু করব, চালু করার পরেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া স্যান্ডেল বা জুতা আছে, জুতো আছে, যেটা হলো গিয়ে এই জুতার মধ্যে দেখেন আমরা এখানে একটা কন্ট্রোলিং চিপের মতো আছে, একটা চিপের মতো আছে, ছোট একটা ট্রান্সমিটার আছে যেটার হ্যাঁ। মাধ্যমে আসলে প্রেস করলে এই লেগ কন্ট্রোলিং এর মাধ্যমে আসলে ওনারা হাঁটা ইউজ করতে পারে। আবার এটা দিয়ে চাইলে উনি হাঁটা চলা করতে হবে, দৈনন্দিন কাজ করতে হবে। আবার এটা কিন্তু ওয়াটারপ্রুফ, হ্যাঁ এটা যদি পানিতেও ভিজে কোনো সমস্যা হবে না। তো সেদিক থেকে মনে করেন উনি এটা দৈনন্দিন কাজে ইউজ করতে পারবে, প্লাস দৈনন্দিন কাজের ইউজের পাশাপাশি উনি এই হাতটাও কন্ট্রোল করতে পারবে। আচ্ছা এই দুটো তো লেভেল 2, আর ওই হাতগুলো কিসের? রাবার? এটা জাস্ট আমরা এই হাতের উপরে এই গ্লাভসটা জাস্ট ইউজ করি, তাহলেই মনে করেন একজন হাতহীন ব্যক্তির যে স্কিন গ্লাভ, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। দেখা গেল আমি যদি আরেকটু সহজভাবে বুঝাই বলি, ধরেন একজন ব্যক্তির এই হাতটা নাই, ডান হাতটা নাই, ধরেন আমি তার জন্য ডান হাতটা বানালাম, তখন আসলে এই ধরনের স্কিন গ্লাভসটা এই ধরনের একটা আপনি কি বলবেন, একটা আউট, হ্যাঁ হ্যাঁ প্রলেপ আউটার একটা হ্যান্ড আপনারা দেখা গেল আমরা এটার উপরই এই গ্লাভসটা পরাই দিই, এটা পরাই দিলে দেখা গেল একদম মানুষের হাতের মতোই একদম আসলে দেখা যায় আর কি। তখন আসলে মানুষ বুঝতে পারে না কোনটা রোবটিক কোনটা অরিজিনাল। তো এই রকম আর কি বিষয়টা। আর ধরে নিলেন আমি যেটা যতটুকু আমি জানি যে বিদেশ থেকে যদি একটা হাত আনা হয় শুধু এটা কস্টই পড়ে 6-7 লাখ টাকার মতো, অ্যাজ ফার অ্যাজ আই নো। এছাড়া তো আরো অনেক ইয়ে তো কষ্ট আছে। তো সেক্ষেত্রে আপনাদেরটার কস্ট কেমন পড়ে? আমাদেরটা শুরু হয় 30,000 টাকা থেকে, একদম সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আছে। আর বাইরের দেশের গুলা সর্বনিম্ন শুরু হয় 4 লাখ 4.5 লাখ টাকা থেকে। তো দেখা গেল এখানের মধ্যে ওদের হাতগুলো 1 কোটি টাকা পর্যন্ত চলে যায়, 4.5 লাখ টাকা থেকে শুরু করে। যেগুলো ফুল হ্যান্ড ওগুলো তো সর্বনিম্ন 10 লাখ টাকার উপরে, যেগুলো ফুল হ্যান্ড। তো আমাদের ফুল হ্যান্ড সহ মিলে সর্বোচ্চ 2 লাখ টাকা, মানে 50-60 হাজার থেকে শুরু হয়, মানে 30,000 থেকে শুরু, আর ফুল হ্যান্ড গুলো 50-60 হাজার থেকে শুরু। এভাবে শুরু করে মনে করেন 2 লাখ টাকার নিচ পর্যন্ত আসলে আমাদের কন্ট্রোলিং হাতগুলো আছে। কোনো পার্থক্য কি আছে? একটু ডিফারেন্স আছে। ফর এক্সাম্পল আমি বলবো যে বাইরের দেশের হাতগুলো আমাদের চেয়ে কিছু দিক থেকে অ্যাডভান্স, আবার বাইরের দেশের হাতগুলো থেকে আমরা কিছু দিক থেকে অ্যাডভান্স। যদি আমি সরাসরি বলতে চাই, দেখেন শুনতে চাই, হ্যাঁ এখন একটা বাইরের দেশের হাতগুলো একটা ওজন 4-5 কেজি, ওজনটা বেশি। আর আমাদের একটা হাতের ওজন হয় সর্বোচ্চ 0.5 কেজি বা 600 গ্রাম 700 গ্রাম, একদম লাইট। হ্যাঁ তো মানুষ এটাকে চাইলে শো হিসেবে ইউজ করতে পারবে, রোবটিক হিসেবে ইউজ করতে পারবে। এটা গেল প্রথম দিক। আর দ্বিতীয় দিক হলো গিয়ে বাইরের দেশ থেকে একটা হাত আনলে উনি যদি এটা রিপেয়ার করতে চায়, হয়তো পারে বাইরের দেশে আবার বাইরে যেতে হচ্ছে, রিপেয়ার করতে হবে। তখন দেখা গেল কি ওনার একটা বড় প্রবলেম হয়ে যায়, অনেক টাকার একটা ধাক্কা। আর আমরা যেটা করি ওনার জন্য লাইফ টাইমের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকে, যেটা আমরা ওনাকে লাইফ টাইম দিয়ে থাকি। আর কোনো সমস্যা হলে আমরা কুরিয়ার দিয়ে নিয়ে এসে আমরা সলভ করে আবার ওনার বাসায় পাঠিয়ে দিই। তো এখানে দেখা গেল কি উনি লাইফ টাইম একটা সাপোর্ট পাইলো। আর বাইরের দেশের ক্ষেত্রে যেটা বাঁধা, উনি কিন্তু বাইরের দেশে গিয়ে ওই সাপোর্টটা নিতে হচ্ছে। এখনো পর্যন্ত কতজনের এরকম বায়োনিক হাত আপনি প্রতিস্থাপন করেছেন? আমরা এই পর্যন্ত প্রায় বাইরের দেশের গুলা সহ প্রায় 100 প্লাস আমরা রোবটিক হাত সংযোজন করেছি, যেগুলো মনে করেন রিসেন্টলি অনেক মানুষ ইউজ করতেছে এবং তাদের থেকে আমরা ফিডব্যাক নিয়ে আমাদের হাতগুলো ডেভেলপমেন্টের কাজগুলো আসলে করতেছি আর কি। আরো এটার উপর আরো কাজ চলছে? হ্যাঁ এটার উপর প্রতিনিয়ত আপডেট হচ্ছে, মানে আমরা প্রায় ধরতে গেলে আমরা প্রতিদিনই একটা না একটা জিনিস আপডেট করে থাকি আর কি। তো আসলে আপডেট করতে করতে আমাদের পুরনো যে ভার্সন ছিল সে ভার্সন থেকে আসলে এতটুকু মানুষের হাতের মতো অরিজিনালি আসলে দেখতে এই মডেলগুলো আসছে আর কি। শুরুর দিকে যে হাতগুলো ছিল ওগুলো দেখলে অনেকে মানুষ টয় বলবে বা খেলনা জিনিস বলবে, আস্তে আস্তে ডেভেলপ করতে হতে মনে করেন না আমাদের হাতে এতটুকুতে আসা আর কি। বাহ, এতটুকু না বহুদূর চলে এসেছেন। আমি হ্যাঁ যদিও বলবো যে এখনো তেমন যাইনি, কারণ আর&ডি তো কোনো শেষ নাই। গবেষণা যেমন প্রতিনিয়ত আপডেট হয়, বিশ্ব যেমন প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমাদের এগুলো প্রতিনিয়ত আপডেট হবে। বাইরের দেশে বাইরে থেকে কি অফার পেয়েছেন এখনো পর্যন্ত যে আমরা এক্সপোর্ট করা যাবে কিনা? আমরা ইতিমধ্যেই কিন্তু 4টা দেশে এজ আ ডেমো প্রোডাক্ট হিসেবে কিন্তু এক্সপোর্ট করেছি, সৌদি আরব, তুর্কি, মালয়েশিয়া, ইন্ডিয়া, এই সকল দেশগুলোতে। তো মনে করেন ডেমো প্রোডাক্ট বলতে আমাদের এটা মানে এখন রিসার্চ লেভেলে আছে, মানে এটা ট্রায়ালে আছে। আমরা একটু দেখবো হাতগুলো কিভাবে বানান। আপনার ল্যাব মনে হয় আপনার এই অফিসের মধ্যে? হ্যাঁ আমার এটা হলো কি আমাদের জাস্ট আমাদের কোনো ক্লায়েন্ট আসলে আমরা এখানের মধ্যে ডিসকাস করি, আমাদের কোনো মিটিং থাকলে আমরা এখানের মধ্যে করি, তারপর আমাদের
আরেকটা রুম আছে যেটা কোনো ক্লায়েন্ট আমাদের সামনে রিসেপশন রুমে বসবেন, ওনারা দেখবেন আসলে কিভাবে আমাদের 3D প্রিন্টারে তৈরি হয়। তারপর আরেকটা ল্যাব আছে যেখানের মধ্যে ওই 3D প্রিন্টের হাতগুলাকে অ্যাসেম্বল করা হয় বা ইকুইপমেন্টগুলো সংযোজন করা হয়। তো আপনাদেরকে অবশ্যই আমি এই বিষয়গুলো দেখাচ্ছি, দেখতে যাই। হ্যাঁ চলেন তাহলে। আচ্ছা এই মেশিনটা কি? আচ্ছা, আমাদের এই মেশিনটা দিয়ে আসলে আমাদের এই হাতের বডিগুলা বা আমাদের হাতের যে থাম্বগুলা থাকে এই মেশিনটা দিয়ে আসলে তৈরি করা হয়। এট ফার্স্ট আমাদের ডিজাইনার যে হাতিন ব্যক্তি থাকবে ওনার হাতের মেজারমেন্ট গুলা নিয়ে একটা সফটওয়্যার ডিজাইন করবে, 3D ডিজাইন করবে। ওই 3D ডিজাইনের পরেই সেম মডেলটা আসলে আমাদের 3D প্রিন্টারে দিয়ে দেবে। 3D প্রিন্টার এটাকে প্রিন্ট করে আমাদের একদম ওই মাপ অনুযায়ী বডিটা তৈরি করে আমাদেরকে দিয়ে দিবে। এরপর আমরা সেই বডিটাকে নিয়ে আমাদের ল্যাবে নিয়ে যাই, ল্যাবে গিয়ে আমরা আসলে ইকুইপমেন্ট গুলো সেটআপ করি। তো এভাবে আসলে আমাদের হাতটা রেডি হয়। আর এটাও কি সেম? আর ওটাও আমাদের এই ধরনের 3D প্রিন্টার, ওটা আসলে ছোট কাজ ইউজ হয় আর কি। আর মনে করেন দেখা গেল কোন একটা ছোট এরকম একটা জিনিস প্রয়োজন হলো, এটা তো বড় কাজের জন্য আমরা এটা ইউজ করি। যদি এরকম ছোট জিনিস প্রয়োজন হয় তাহলে এই ছোট এটা বানাতে পারে। হ্যাঁ, ছোট কাজের জন্য এটা, বড় কাজের জন্য এটা, এইভাবে আসলে আমাদের। তো আমাদের মনে করেন যে হাতিন ব্যক্তি থাকবে ওনার হাতের মেজারমেন্ট নেওয়া হবে। মেজারমেন্ট নেওয়ার পরে আমাদের ডিজাইনার উনি থাকে, উনি প্রথমে ম্যানুয়ালি একটা ওনার হাতের মেজারমেন্ট নিবে। মেজারমেন্টে নিয়ে আমাদের যে ফাইল বুক থাকে ফাইল বুক থেকে এখানে ডিজাইনটা শুরু করবে। এই যে ডিজাইনটা শুরু হলো। তো আমি যদি আপনাকে ফাইল বুকটা একটু করে দেখাতে চাই, ফাইল বুকটা একটু করে দেখতে চাই। তো মনে করেন এইভাবে আসলে পুরো একটা ফাইল থাকে, এক একটা ফাইলে 30 জন 40 জন ক্লায়েন্টের আসলে ইনফরমেশন থাকে। এখন কতজন পেশেন্টের অর্ডার আছে? এখন রাইট নাও আমরা একটু আমাদের অর্ডারটা একটু হোল্ড করে রাখছি আর কি, কারণ আমাদের কিছু নতুন কিছু R&D এর হ্যান্ড আসতেছে, যে কারণে আমরা এই 2 মাস আমরা আমাদের অর্ডারটা একটু অফ রাখছি। শুধুমাত্র একটা অর্ডারে রাখছি, কারণ এটা 2 মাস আগে আমাদের অর্ডারটা কমপ্লিট করা হয়েছিল। তো মনে করেন আমাদের R&D টা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা আবার হ্যান্ড শুরু করব। আমাদের নতুন একটা মডেল হাত আসছে যেটা হলো আমাদের লেভেল 2 হাত, যেটা মনে করেন 180। আগে আমাদের যে হাতগুলো ছিল 180 ডিগ্রি মুভ করতো ঠিকই, মানে এরকম ভার্সনটা ছিল না, শুধু এরকম ওঠানামা করতো। এরকম আমাদের এরকম মুভটা করতো না। তো আমি যদি সেই হাতটা আপনাকে দেখাতে চাই তাহলে আমাদেরকে একটু ল্যাবে যেতে হবে। দেখতে চাই, আমি ল্যাবে যাই, চলেন। তো আমাদের যে হাতটার আমরা কথা বলেছিলাম যে এই যে এটাই কিন্তু সেই হাতটা, এটা আমাদের নতুন মডেলের একটা হাত। তো আমাদের হাত তো নরমালি এভাবেই উঠতো যেগুলো আমাদের কাজ চলতেছে। তো দেখা গেল এখন আমাদের এই হাতটা এভাবে থাকবে, এভাবে থাকার পর এভাবেও আসলে ঘুরবে, একদম 360 ডিগ্রি ঘুরবে। মানে এটা হলো কি আমাদের 360 ডিগ্রি ঘুরবে না, 180 ডিগ্রি। হ্যাঁ 180 বা 45 ডিগ্রি, 45 বা 90 আসলে ডিপেন্ড করবে কে কতটুকু চাইতেছে, ওটার উপর বেস করে আসলে ঘুরবে। তো এভাবে আসলে আমাদের সবকিছু আসলে ডেভেলপমেন্ট। এরকম জিনিসটার জন্য আপনারা হোল্ড করে রেখেছেন? হ্যাঁ, এটার জন্য আমরা হোল্ড করে রাখছি। এছাড়াও আমাদের কিছু কোডিং এর আপডেট চলতেছে। তো সবগুলো ইস্যু নিয়ে আসলে আমরা একসাথে আমাদের কাজটা একটু হোল্ড রেখেছি। কোনো কিছু মানে এটাও বানানো হচ্ছে না? হ্যাঁ, এটা হলো কি আমাদের মেজারমেন্ট সহ, একদম এটা সহ, স্ক্রিন সহ। হ্যাঁ, এটা স্ক্রিন সহ, এটা একজনের মেজারমেন্ট আসলে তৈরি করা হচ্ছে। তো যেভাবে মনে করেন ওনার হাতের স্কিন কালার ম্যাচ করা বা এই সবগুলা ম্যাচ করে এগুলা দিয়ে আসলে একজন হাতিন ব্যক্তির ক্রিয়াটা তৈরি করা হচ্ছে। অনেক ইকুইপমেন্ট এখানে, অনেক। হ্যাঁ, এগুলো আসলে আমাদের সব দৈনন্দিন হাতের কাজে লাগে আর কি, বানানোর জন্য। এরকম কি ইচ্ছা আছে যাদের পা নেই তাদের জন্য কাজ করার ইচ্ছা আছে? এটা আসলে আমাদের ফিউচার একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। তখনই মনে করেন আমরা নির্দিষ্ট কিছু গবেষণা শেষ হয়ে যাবে, আমাদের হাতের R&Dটা ফুলি কমপ্লিট হয়ে যাবে, তখনই মনে করেন আমরা পায়ের গবেষণাটা শুরু করতে পারবো। জয়, জুলাই আন্দোলনে কিন্তু অনেকেই হাত হারিয়েছে, তাদের ক্ষেত্রে কি আপনার কোনো কন্ট্রিবিউশন ছিল? জুলাই আন্দোলনে হাত হারিয়েছিল কিন্তু টোটালি 5 জন আমাদের তথ্য মতে জানা। তো সে 5 জনকে কিন্তু আমরা রোবোটিক হাত সংযোজন করে দিয়েছিলাম। ইভেন একটা অনুষ্ঠান করে কিন্তু ওনাদেরকে রোবোটিক হাত সংযোজন করে দিয়েছিলাম। বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যে সেমিনার কক্ষ আছে সেই সেমিনার কক্ষ থেকে। আর এইখানে আমাদেরকে বেবিলন গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান আসলে আর্থিক অনুদান দেয়, ওনাদেরকে হাত তাদের আর্থিক অনুদানে আপনারা সেই সকল ব্যক্তিদেরকে আসলে তৈরি হাতগুলো আমরা সংযোজন করে দিই। কতজন কাজ করছেন আপনার এখানে? আমাদের এখানে টোটাল সবাই স্টুডেন্ট, টোটাল 12 থেকে 13 জন মতো হবে। কেউ রিমোটলি কাজ করে, কেউ যেদিন ওর কাজ প্রয়োজন এখানে এসে আজকে কাজটা আছে ওর, তখন সেদিন এসে ও কাজটা করে। তো এইভাবে মনে করেন রিমোটলি অ্যাজ এ পার্ট টাইম হিসেবে আমরা টোটাল এখানে 13 জন মতো অলমোস্ট সবাই মিলে কাজ করে। এখানে কতজন একদম ফুল হ্যান্ড শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা মেক করতে পারে? আচ্ছা, এখানে আমাদের টোটালি 2 জন আসলে পুরো প্রসিডিউরটা জানে আর কি, হ্যান্ড 3D ডিজাইন থেকে শুরু করে
আমাদের কোডিং করা বা এই যে হ্যান্ড সেটআপ করা। তবে এখানে একটা মেইন বিষয় সেটা হলো গিয়ে সবাই শুধু সেটআপটা করতে পারে, তো এখানে কোডিং এর যে বিষয়গুলো আছে ওইটা আসলে আমি মোটামুটি কোডিংটা আপলোড করি, যেটা দিলে আসলে হাতটা কাজ করবে, মানে কাজ করা শুরু করে আর কি। হ্যাঁ। আর ওই কোড ছাড়া হাতটা টোটালি অচল আর কি, মানে এজ এ শো হিসেবে থাকবে, তো কোডটা দিলেই আসলে হাতটা কাজ করা শুরু করে। আচ্ছা, রোবোটিক্স এর কথা শুনলাম অনেকটুকু, আপনার ছোটবেলার কথা শুনে। কোথায় বড় হয়েছেন? আচ্ছা, আমার বড় বেড়ে ওঠাটা আসলে আমাদের গ্রাম থেকেই, আর আমাদের গ্রামটা ছিল জোবরা গ্রাম। তো জোবরা গ্রাম থেকে আসলে আমরা সর্বপ্রথম এটা কোন ডিভিশনের, কোন বিভাগে? আচ্ছা, এটা যদি আরো সহজ ভাষায় বলতে যাই, আমাদের এখন বর্তমানে যিনি আমাদের প্রধান অ্যাডভাইজার আছেন চট্টগ্রাম। হ্যাঁ, তো ওনার চট্টগ্রাম এবং আমার গ্রাম থেকে কিন্তু উনি উঠে আসা ডক্টর ইউনূস স্যার। সেই সাথে আমাদের আরেকটা বিষয় যেটা হলো যে মনে করেন কোন একজন ব্যক্তি যেমন ধরেন আর্থিক দিক থেকে অনেকটা অসচ্ছল, দেখা যায় কি আমরা কয়েকজন ব্যক্তিকে ফ্রি হাত বা অর্ধেক কস্টিং অনেক ব্যক্তিকে হাত দেওয়া হয়েছিল, কারণ এখানে আমরা যেই কস্টিংটা দিচ্ছি সেই কস্টিং এ তো মানুষ, বাংলাদেশের মানুষের জন্য প্রাথমিক খুবই কম মূল্যে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু কিছু মানুষকে যদি আমি, যে মানুষের 10,000 টাকার অ্যাবিলিটি নাই তাকে যদি আমি 30,000 টাকাও বলি, তার জন্য কিন্তু অনেক টাকা। তো দেখা গেল কিভাবে আসলে ওনার ওই নির্দিষ্ট টাকাটার মধ্যে হালকা কিছু না আর কিছু যুক্ত করে আসলে হ্যান্ডগুলো নিতে পারবে, ওই সকল চিন্তা ভাবনা গুলো আসলে আমাদেরকে ভাবায় আর কি। তো এইভাবে মনে করেন আমরা ওনার যে প্রাথমিক চাহিদা, সেই চাহিদার সাথে ম্যাচ করার জন্য আমরা ভবিষ্যতে আসলে ট্রাই করব। এটা নিয়েও রিসার্চ করছেন? আচ্ছা, এই যে কাজ করছেন মানুষের জন্য, নিশ্চয়ই অনেক স্বীকৃতি পেয়েছেন। কি কি স্বীকৃতি পেয়েছেন? আসলে আমার এই কার্যক্রমের জন্য আমি দেখেছি আপনার, হ্যাঁ, আমি আসলে সবচেয়ে বেশি আমার জন্য যেটা নিজে প্রাউড করি যে যোগ্যতাটা, সেটা হলো গিয়ে বিশ্বের শীর্ষ 10 জন তরুণ রোবট গবেষকদের মধ্যে আসলে আমার স্থান পেয়েছিল 4র্থ নম্বরে। গুগলের অ্যানালাইটিক্স ইনসাইটের মাধ্যমে আসলে এই গবেষণাটা করা হয়েছিল, তো ওইখানে 10 জনের মধ্যে কিন্তু 4র্থ নম্বরে আমার নামটা। তো সেদিক থেকে বিশ্বের 10 জন তরুণ রোবট গবেষকের মধ্যে একজন থাকতে পেরে পুরো বিশ্বের মধ্যে, তো আমি নিজেকে প্রাউডফুল করি, এটা হলো প্রথম দিক। আর এখানের মধ্যে অন্যান্য যে সায়েন্টিস্টরা আছে, গবেষকরা আসলে কিন্তু বেশিরভাগ নাসার বিজ্ঞানী বা হ্যাঁ, আপনি সার্চ করলেও বা সাধারণ মানুষ সার্চ করলে এই জিনিসটা পাবে, অ্যানালাইটিক্স ইনসাইট টপ 10 ইয়ং রোবোটিক রিসার্চার ইন দ্য ওয়ার্ল্ড, এগুলো সার্চ করলে কিন্তু এটা পাবে। তো 2021 সালের একটা গবেষণা ছিল আর কি ওনাদের। তো সেভাবে আসলে নিজে কাজ করে যাচ্ছি। আবার এছাড়াও মনে করেন আমরা নাসা স্পেস চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলাম, সেটা আমি ডিস্ট্রিক্ট পর্যায়ে উইনার হই এবং গ্লোবালি নমিনি ছিলাম আমরা নাসা স্পেস চ্যালেঞ্জে, ওইখান থেকে আমরা অ্যাওয়ার্ড পাই। আসলে আমরা ধরতে গেলে পুরো এশিয়ার মধ্যেই লো কস্ট হ্যান্ড মেকিং অর্গানাইজেশন ধরতে গেলে একমাত্র। আর আপনারা এটা চ্যাটজিপিটি বা আদার সাইটে সার্চ করলেও পাবেন, সর্বোচ্চ কম মূল্যে কারা আসলে রোবোটিক খাদ্যে। ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠান সম্ভবত ওনারা গবেষণা করতেছেন, ওনারা আছেন, আমরা আছি, তো এগুলো আসলে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও মনে করেন আমরা দেশের যে হাতহীন ব্যক্তিগুলো আছে, ওনারা তো যারা আর্থিক অভাবে আসলে হাত নিতে পারতেছে না, এমন 50-60 জন মানুষকে একটা প্রতিষ্ঠান বলেছিল যে ইতিমধ্যে ওনাদেরকে হাত দেওয়ার জন্য ওনারা ফান্ডিংটা করবে। তো আমাদের প্রাথমিক কথাবার্তা চলতেছে, যদি ওনারা যদি ফান্ডিংটা আমাদেরকে করে দেয়, তাহলে আমরা দেশে যে 50-60 জন ব্যক্তি হ্যান্ডলেস অবস্থায় আছে, যারা আর্থিক সামর্থ্য নেই, সেই সকল ব্যক্তিকে কিন্তু আমরা ফ্রি তো হ্যান্ড সেটআপ করে দিতে পারবো ইন ফিউচারে। আশা করছি আমাদেরও আশা থাকবে জয় বড়ুয়া আরো এগিয়ে যাবে, শুধু 50 না, মানে বাংলাদেশে হাতহীন সব মানুষকেই যেন দেখতে পাই তাদের হাত আছে, এবং সেটা জয় বড়ুয়ার হাত দিয়েই হোক, এটাই আমাদের আশা থাকবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমার অনুষ্ঠানের একদম শেষে একটা র‍্যাপিড ফায়ার অংশ থাকে, আপনি যদি বলেন তাহলে আমি র‍্যাপিড ফায়ারে চলে যাব। জি, আচ্ছা, ইনোভেশন অর এমপ্যাথি, হোয়াট ড্রাইভস ইউ মোর, মানে কোনটা থেকে আপনি বেশি এই কাজটা করেন? এটা ইনোভেশন। আপনি ইনোভেশনকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, ইনোভেশনকে বেশি। প্রথমে তো ছোটবেলা থেকে ইনোভেশন, আমাদের ইনোভেশন, তারপরে ওইখান থেকে আসলে আমাদের মুভ করানো হচ্ছে, যে কারণে আমি ইনোভেশনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আচ্ছা, কোনো সীমাবদ্ধতা না থাকলে আপনি কি তৈরি করতেন? মানে এখন যে কিছু ডেফিনেটলি যে হাত তৈরি করছেন, টেকনোলজিক্যালি আমাদের দেশ অনেকটাই পিছিয়ে, সেই টেকনোলজি গুলো যদি সব ফুলফিল করতে পারতো আপনার ক্রাইটেরিয়া গুলো, আপনি কি বানাতেন সবার আগে? যদিও আমার ছোটবেলা থেকে ফ্লাইং এর স্বপ্নটা একটু সবচেয়ে বেশি ছিল, তো ছোটবেলা মনে হতো যদি কখনো যদি পাখির মতো উঠতে পারতাম। তো যেই কারণে মনে করেন আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে ইলেকট্রনিক্সে আমি কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই, যেগুলো কিন্তু প্লেন মেইনটেনেন্স এর উপরে আসলে পড়াশোনা করা হয়। তো এখন মনে করেন আমি ওইখানে পড়াশোনা করি কিন্তু ফুল ফ্রি স্কলারশিপে। ভার্সিটির যিনি প্রধান হেড স্যার ছিলেন, উনি আমাকে কিন্তু এই জিনিসটা অফার করেছিলেন, সেই সুযোগে আসলে তো এখানে কিন্তু আমি সরাসরি এটা কমপ্লিট। তো এখন আমার যদি এমন কোনো বাধ্যবাধকতা না থাকতো, যদি
থাকার কোনো বাধ্যবাধকতা না, তাহলে কিন্তু আমরা কিছু ফ্লাইং অবজেক্ট তৈরি করতাম। আচ্ছা, কাজ করতে গিয়ে এরকম কিছু মনে হচ্ছে কখনো যে একটা আইন কিংবা একটা ল থাকা উচিত যা এরকম উদ্ভাবকদের জন্য? কি মনে করেন আপনি? এখানে দেখা যায় কি আমাদের আইনের ক্ষেত্রে যে বিষয়টা, যেমন ধরেন একজন ইনোভেটর একটা ইনোভেশন করার সময় তার আসলে বেশ কিছু প্রবলেম হয়। যদি এখানে যদি বিশেষ কিছু ল বা নির্দিষ্ট কিছু আইন থাকতো, সেটা হবো মানে দেশীয় পর্যায়ে, সেটা হ্যাঁ, সেটা একটা গভর্নমেন্ট সেক্টর থেকে হতে পারে। একজন ইনোভেশন যদি কোনো কিছু ইনোভেশন করে, তাহলে সেই ইনোভেশনকে যাতে উপজেলা বা জেলা পর্যায়ে যাতে তাকে মাস্ট বি একটা হেল্প করতে হবে, এই ধরনের কিছু যদি রুলস অনেক সময় ট্রায়ালেও যেতে হয়, হ্যাঁ, ওই পারমিশনটার ক্ষেত্রে যে এথিক্যাল যে ক্লিয়ারেন্সটা লাগে, ওই হেল্পটা আপনি চাচ্ছেন? না, ওইটা গেল নেক্সট স্টেপে, মানে যে প্রাথমিক একজন গ্রাম থেকে একদম শুরু থেকে একজন গরিব ঘরের সন্তান, ফলে আমিও কিন্তু একদম পুয়ার ফ্যামিলি থেকে কিন্তু বিলং করা, এটা আমি অনেস্টলি বলতে পারি। এটা কিন্তু আমার বাবা একসাথে দিনমজুর ছিল, সে সাথে মনে করেন ইলেকট্রিক্যাল কাজও করতো। আমি একটা ইনোভেশন করলাম, দেখা গেল প্রপার ফান্ডিং বা প্রপার সাপোর্ট না থাকার কারণে আমি ওই জিনিসটাকে আগাতে পারতেছি না। তখন যদি হয় উপজেলার একজন উপজেলা ইউনো যদি ওনাকে যদি সে নির্দিষ্ট একটা ইকুইপমেন্ট দিয়ে হেল্প করতে পারে, কারণ ওই যে আমাদের বললাম যে আইন প্রণয়ন করা হবে যে ওনাকে একজন ইনোভেটর গ্রাম থেকে যদি কেউ একজন যদি একটা ইনোভেশন করে, তাহলে উপজেলা পর্যায়ে থেকে তাকে মাস্ট বি হেল্পটা করতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু দেখবেন যে একজনের যে একটা একদম রুট লেভেল থেকে অনেক ট্যালেন্ট উঠে আসতে পারবে। আমি এই ধরনের কোনো কিছু চাই। আর নেক্সট কোশ্চেন, আপনাকে বেশি ভয় দেয় কোনটা, ব্যর্থতা না স্থবিরতা? সাপোজ আপনি কোনো একটা থিংকিং এ স্টপ হয়ে আছেন আর আগাতে পারছেন না। আচ্ছা, এইখানে দেখা গেল কি মানে ব্যর্থতা সফলতা দুইটা কিন্তু দুই ওয়ার্ড হলেও দুইটাকে কিন্তু মানায় নিতে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আর কি। তো সেদিক থেকে মনে করেন ব্যর্থতা যেমন অনেক কিছু শেখাই, সাফল্য কিন্তু অনেক কিছু বোঝায়, দুইটা দুই রকমের। তো সেদিক থেকে মনে করেন ব্যর্থতা বা ইগনোরেন্স এই সকল জিনিস থেকে আসলে যতটুকু শিক্ষা নেওয়া যায়, সফলতা থেকে কিন্তু ততটুকু শিক্ষা নেওয়া যায় না। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, টেকনিক্যাল স্কিল আর ইমোশনাল ইন্টেলিজেন্স? আচ্ছা, আমার মনে হয় যেটা সবচেয়ে টেকনিক্যাল স্কিলটা সবচেয়ে বেশি মানে কাজে দেয় আর কি আমাদের সবার জন্য। কারণ ওই যে আমি শুরুতেই বললাম যে আসলে মানুষ একটা হাতে করি বা টেকনিক্যাল সাইডে যতটুকু এক্সপার্ট হতে পারে, মানবিক দিক থেকে বা চিন্তা শক্তির মাধ্যমে আসলে ততটুকু মানে এক্সপার্ট হওয়া যায় না। আপনি যাই চিন্তা শক্তিতে কল্পনা করবেন, সেটাকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস আপনাকে কল্পনা অনুযায়ী তৈরি করতে হবে। তো সেদিক থেকে মাস্ট বি টেকনিক্যাল সাইডটাই মাস্ট বি। আচ্ছা, রোবোটিক্স নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি যেটা আপনি ভাঙতে চান? আচ্ছা, রোবোটিক্স নিয়ে সবচেয়ে ভুল ধারণাটা হলো কি বর্তমান প্রেক্ষাপটে মানুষ আসলে মনে করতেছে কি রোবোটিক্স বিশ্ববাজারে মানুষের স্থানটা দখল করে নেবে। তো এটা আসলে টোটালি ইম্পসিবল। তো এক কথায় কেন বলবো, কারণ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে, কোনোদিন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ব্রেনকে কিন্তু কোনোভাবে অতিক্রম করতে পারে না। তো এখন যেটা মানুষ মনে করতেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ব্রেনের সাথে টেক্কা দিবে, এটা আসলে টোটালি মানে ইম্পসিবল। এখন আমি একটা কথা বলি, চ্যাট জিপিটি কে আমি আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু ওয়াচ মুভি, সো আমি খুব রিসেন্ট একটা মুভির কাহিনী জানার জন্য চ্যাট জিপিটি কে দিয়েছি। তো ও আমাকে জিনিসটা এতই ফেমাস একটা পপুলার একটা মুভি, ও কিন্তু কাহিনীটা বলতে পারে না, ও আমাকে বলছে যে আরো স্পেসিফাই করো। প্রথমে সে আমাকে অন্য একটা সিনেমার কাহিনী বললো, আমি বললাম যে নো ইটস নট, তখন বললো আরো স্পেসিফাই করো। তখন আমি যখন বললাম যে 2025 সালে মুক্তিপ্রাপ্ত অত তারিখে বেঙ্গলি মুভি, দেন সে কিন্তু আমাকে কাহিনীটা দিতে পেরেছে, তার মধ্যে আবার স্টার কাস্টিং ও সে ভুল দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওইটা চ্যাট জিটিপি এরকম নানা ধরনের এক্সকিউজ মানে গোলা তৈরি করতেছে, আবার সে কিন্তু গুগল সার্চ করতেছে, কোন নিউজ পোর্টালে এই নামে কোনো কিছু সার্চ হচ্ছে সেটা কিন্তু সার্চ করতেছে। যখনই একজন মানুষ আসলে এই মুভিটা দেখবে, সে কিন্তু তার ব্রেনে কিন্তু অলমোস্ট সেভ করা আছে, সে কিন্তু একবারে বলে দিতে পারতেছে। কিন্তু চ্যাট জিটিপি বারবার গুগল বা আদার সাইটগুলো সার্চ করতে, এইভাবে আসলে কোনোভাবে টেক্কা দেওয়া সম্ভব না। আচ্ছা, আপনি যদি একজন রোবোটিসিস্ট না হতেন, কি হতেন? আমি আসলে নির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না ছোট থেকে। বাবা মা সবসময় চাইতো একটা ছেলে ডাক্তার হবে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকতো। তো এখন আমাদের ভাইও কিন্তু মেডিকেল সাইডে একজন ফার্মাসিস্ট, তো এই সকল দিকগুলো দেখাশোনা করে। আমাদের নার্ভ কন্ট্রোলিং সিস্টেমের দিকগুলো কিন্তু সে দেখাশোনা করতো, এবং আমি তো ইঞ্জিনিয়ারিং লাইনে ইতিমধ্যে পড়াশোনা শেষ করলাম। তো সেদিক থেকে আশা করছি কিছুটা হলেও মা বাবার যে ড্রিম ছিল সেটা পূরণ করেছে। তো ওইভাবে স্পেসিফিক কোনো, আপনি বাবা মার স্বপ্ন তো থাকে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু আপনি যে কত মানুষের মুখে হাসি ফুটিয়ে দিচ্ছেন আর কত মানুষের স্বপ্ন পূরণ করছেন, কত মানুষের মনের দোয়া যে পাচ্ছেন, সেটা তো অপূরণীয়, এবং সেগুলোর দাম বিলিয়ন বিলিয়ন ডলার। আসলেই যে আমাদের দেখা যাচ্ছে কি অনেক কিছু আসলে আমরা যা
ভাবি যা চাই তার থেকে অনেক কিছু বেশি পেয়ে যায়। এগুলো আসলে কাজ করে মানুষের দোয়াই আসলে এই কাজগুলা করে। হ্যাঁ দেখা যায় কি আমি একটা জিনিস, ছোট একটা জিনিস, আমি একটা জায়গায় একটা ছোট একটা জিনিস কল্পনা করলাম, সেটা দেখেছি কোন সময় বাস্তব রূপ হয়ে আমার সামনে চলে আসতেছে। যেমন ধরেন ছাত্র আন্দোলনে যে 5 জনকে হাত দিলাম, আমরা চিন্তা করতেছি যে এই ধরনের যারা হাত হারালো তাদের কিভাবে আসলে হাত দেওয়া যায়, আমরা ফান্ডিং কই পাবো। একটা সময় হুট করে দেখি যে চলে এসেছে। ওনারা নিজেরাই আমাদেরকে ফান্ড প্রপোজাল নিয়ে আমাদের কাছে চলে Really? আসছে। হ্যাঁ, নিজেরা ফান্ড প্রপোজাল নিয়ে চলে আসছে। আবার আমি একটা সময় ছোট থাকতে মনে করতাম যে আমাকে নিয়ে কোন একটা টিভিতে দেখাবে বা আমাকে কোন একটা বিজ্ঞাপন নাটক বা কোনো কিছু তৈরি হবে, সেটাও করেছেন। তো সেটার মধ্যে দেখা গেলে আমার জীবনী নিয়ে বিজ্ঞাপন তৈরি করার জন্য রবি স্ক্রিপ্ট নিয়ে নিজে আমাদের কাছে চলে আসছে। তো এগুলো আসলে আমাদের চাওয়া থেকে পাওয়াটা বেশি, আসলে এই পাওয়াটাই কাজ করে মানুষের দোয়া থেকে। অবশ্যই সেদিক- বাবা মা যখন ছেলেকে হ্যাঁ। দেখে এই পর্যায়ে আনন্দিত হয় না? হ্যাঁ, এটা তো অবভিয়াসলি। আর মানুষ তো যখনই অন্য এক জগতে ছিলাম, যদি প্রাথমিক লেভেল আমরা অবশ্যই উঠে অবশ্যই। আসার জগৎটা অন্যরকম, মানুষের বিহেভিয়ার একরকম ছিল, বর্তমান বিহেভিয়ার একরকম। তো মা বাবা আসলে মনে করে যে চেঞ্জেসটা কতটুকু হয়েছে, তো সেদিক থেকে তো অবভিয়াসলি তারা খুশি থাকেনি। না অবশ্যই। আর বিইং আ ডক্টর আমি হুম, এতটুকু বুঝি যে একটা রোগীর কতটুকু কষ্ট হয় যখন তার হাত থাকে না, হ্যাঁ হ্যাঁ এই হাতটা যখন তারা পায় কতটা আনন্দিত হয়। এবং আমি সবসময় আশা করব এবং আমাদের সবসময় আশা থাকবে জয় বড়ুয়া সবসময় যেন এরকম একটা মানবিক মানুষই থাকেন, তিনি নিজেকে যেন ঠিক এরকমই রাখেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন, অনেক কিছু দেখেছি যা আমি জানতাম না। আর সব সময় আপনার সাথে চেষ্টা করব যেন আপনার সাথে বারবার দেখা হয়, এমন মানুষের সাথে দেখা হওয়াটাও অনেক আনন্দের বিষয়। ধন্যবাদ আপনাকেও। যদিও আমাদের কিছু বিষয় সাধারণ মানুষদেরকে আপনারা জানাবেন এই ভিডিওর মাধ্যমে, তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের টিমকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম এমন একজন মানুষের সাথে যিনি কাজ করেন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। একদম ছোটবেলা থেকে কাজ করা শুরু করেছেন। মাত্র 24 বছর বয়সের এই তরুণ এখন পর্যন্ত 100-এরও বেশি মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছেন কৃত্রিম হাত সংযোজনের মাধ্যমে। আমরা এই ধরনের মানুষের সাথে আরো কথা বলতে চাই। কর্পোরেট ডেইলি সবসময় এই ধরনের মানুষের সাথে আছেন। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাই।